সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, সাম্প্রতিক সময় পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে এসেছে এমন অনেকেই মনে করছেন যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ছে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেড়েছে। আসলে কি পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেড়েছে কিংবা বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করব সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা কী ভাবছেন এবং তারা কি করছেন। আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং আইসিএবির সাবেক সভাপতি ডক্টর জামালউদ্দিন আহমেদ। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি নাসিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই আপনারা তো ব্রোকারেজ হাউসে কাজ করছেন, আপনারা দেখছেন সরাসরি সম্পৃক্ততা আপনাদের আছে, যে আপনারা বিনিয়োগকারীদের আচরণটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিনিয়োগকারীদের মুভমেন্টটা কী রকম, তাদের আচরণ কী রকম, তারা কি ভাবছেন, এবং আমরা যে গত কয়েকদিনের ট্রেড দেখছি তাতে লেনদেন বেড়েছে, তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ হাসিফ। বিনিয়োগকারীদের বিহেভিয়ার বলতে এখন এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীগুলো অনেকটা দিক তারা বিবেচনায় নিয়েছে। মার্কেটে আপনার ব্যাংকের সুদের হার অনেক কমেছে, যার কারণে অনেক বিনিয়োগকারী এখন ব্যাংকে ডিপোজিট না রেখে শেয়ার মার্কেটে বিনিয়োগের দিকে এগিয়ে আসতেছে। তো বিনিয়োগকারীরা গত কয়েক বছরের তুলনায় 2014 সালকে একটা স্থিতিশীল বছর হিসাবে বিবেচনায় আনতেছে, বাজারের জন্য একটা স্থিতিশীল বছর হিসাবে তারা চিন্তা ভাবনা করতেছে। এই জন্য আস্তে আস্তে বিনিয়োগটা আসতেছে। তো এখানে বাজারের এই স্থিতিশীলতা বা বাজারের রিদমটা ধরে রাখার জন্য দায়িত্ব নিতে হবে এই বিনিয়োগকারীদের আস্থায় রাখতে হবে। বিনিয়োগকারীর আস্থা কিছুটা ফিরতেছে এখন পুরোপুরি। আমি এর আগেও বলেছি, বিনিয়োগকারীরা পুরোপুরি আস্থায় আসতে পারেনি এখনও। বিনিয়োগকারীদের মধ্যে একটা সেন্স কাজ করতেছে, একটা সার্টেন ইয়ার পরে প্রত্যেকটা উত্থান এবং পতনের একটা সাইকেল থাকে। সাইকেলটা পতনের পরে উত্থানে যাবে, এটা একটা সাইকেলিং ওয়ার্ক। তো 2010 সালের পর থেকে আজকে 2016 সাল, অনেক বছর পার হয়ে গেছে। তো বিনিয়োগকারীরা এই মুহূর্তে আমি একজন হাউসের সিইও হিসাবে আমি আমার হাউসের বিনিয়োগকারীদেরকে যেভাবে দেখতেছি, অনেকে নতুন ফান্ড নিয়ে আসতেছে, বিনিয়োগ করতেছে, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে। কেউ মধ্যমেয়াদী বিনিয়োগে চিন্তাভাবনা করতেছে যে, আর কেউ চিন্তা করতেছে আমরা এখন যদি বিনিয়োগ করি, অনেক ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করার চিন্তা করতেছে। অনেক বিনিয়োগকারী তারা চিন্তা করতেছে, একটা ব্যাংকের শেয়ার ফেস ভ্যালুর নিচে পড়ে আছে, তাদের ব্যাংকের যে সমস্ত ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা ব্যাংকের যে প্রফিট, ইয়ার এন্ডিংয়ে যে প্রফিটের যে ইনফরমেশান তাদের কাছে আসছে, দেখা গেলো যে এক একটা ব্যাংক ন্যূনতম 10 থেকে 15-20% ডিভিডেন্ড দেওয়ার জন্য মতো ক্ষমতা রাখে। তো আজকে এই মুহূর্তে যদি ব্যাংকে তারা অনেকে যেটা দেখলাম চিন্তা করতেছে, ব্যাংকের শেয়ারে অথবা দীর্ঘমেয়াদী বিভিন্ন বিনিয়োগে তারা আসতে চায়। এটা হলো যে, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ব্যাংকে ডিপোজিট না করে ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্টে এইটা আসতে চাচ্ছে। অনেক বিনিয়োগকারীর সাথে আমি কথা বলছি, তারা বললো ব্যাংকে আমি টাকা রাখলে মধ্যে 5-6% আমি FDR ইন্টারেস্ট পাবো, আর আমি একটা ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করলে আমি অ্যাটলিস্ট 15 থেকে 20% আমি ডিভিডেন্ড পাবো। তো এই সমস্ত চিন্তাভাবনার মধ্যে আছে এখনও বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগটা পুরোপুরি আনতেছে না। তারা মার্কেট ওয়াচ করতেছে, মার্কেটটা দেখতেছে, মার্কেট তার স্থিতিশীলতা ধরে রাখতে পারতেছে কিনা। এর মধ্যে একটা জিনিস দেখেন আপনি, মার্কেটে গত কয়েকদিন 6 কোটি 7 কোটি 7.5 কোটির কাছাকাছি মার্কেট টার্ন ওভার চলে গেল। সেখানে একদিনের ব্যবধানে প্রায় 200 কোটি টাকার নিচে নেমে আসছে। এগুলো মার্কেটের রিদমটা নষ্ট করে ফেলতেছে, মার্কেটে বিনিয়োগকারীদেরকে অনাস্থায় নিয়ে যাচ্ছে আবার। কারণ হলো বিনিয়োগকারীর মধ্যে এটার একটা প্রভাব পড়ে। বিনিয়োগকারী চিন্তা করে যে, যেখানে গত কয়েকদিনে একটা মার্কেট রিদমিং অবস্থা ছিল, ক্রমান্বয়ে আপনার ভলিউমটা বেড়েছে, সেখানে হঠাৎ এমন কি হলো যে একদিনের ব্যবধানে 200 কোটি টাকা আপনার টার্ন ওভার কমে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো আমি মনে করি আমাদেরকেও ভাবতে হবে, বিনিয়োগকারীরাও ভাবতেছে, এবং পাশাপাশি আমাদের রেগুলেটরি অথরিটি আছে যারা, ওনাদেরকেও ভাবতে হবে কেন এই রিদমটা নষ্ট হয়ে যাচ্ছে। জি জামাল ভাই, নাসির ভাই যে কথাগুলো বললেন, সেখানে একটি জিনিস স্পষ্ট, সেটি হচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু এখনো আস্থা ফিরে পাননি। এটা এখান থেকেই যদি আরম্ভ করি, আমি বাংলাদেশে যে স্টক এক্সচেঞ্জের যে ডিমিউচুয়ালাইজেশনটা হওয়ার আগে যে অনাস্থা ছিল,
সেই অনাস্থা থেকে অনেকটুকু বাংলাদেশ বেরিয়ে আসছে, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ গুলা। এখানে হয়তো হঠাৎ করে একদিনে আপনি রেজাল্টটা পাচ্ছেন না, কিন্তু ইন এ গ্রাজুয়াল প্রসেস এটা এখন ট্রানজিশন চলতেছে। এই ট্রানজিশনের ভিতর দিয়ে আপনার যে উত্থান পতনটা হচ্ছে এটা কিন্তু বেশি কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউনস না। এবং এটা যদি আপনি একদিন দুদিনে হয়তো এরকম কিছু হয়েছে, কিন্তু মানুষের আস্থা ফেরত আসতেছে। এটার নমুনা হলো আপনার ধরেন কোনো রকমের বড় কোনো রকমের স্ক্যান্ডাল আফটার দিস ডিমিউচুয়ালাইজেশন এখানে হয় নাই। এবং এটা মানুষ কিন্তু ওয়াচ করতেছে, উনি বলতেছেন যে ওয়াচ করতেছে, সত্যি ওয়াচ করতেছে। দে আর ওয়াচিং হাউ দি নিউলি কনস্টিটিউটেড স্টক এক্সচেঞ্জ ইজ অপারেটিং। এবং সেই অপারেশনে ইনিশিয়াল স্টেজ থেকে ডে ওয়ান থেকে আপনি 100% এক্সপেকটেশন আশা করা ঠিক না। জি, আপনি যেটা বললেন বড় ধরনের স্ক্যান্ডাল, এখন স্ক্যান্ডাল বলতে মানে আপনি কি বোঝাচ্ছেন? স্ক্যান্ডাল যেমন আপনার ধরেন 2010, তারপরে আর তারও আগে যে সমস্ত বড় বড় ইয়েগুলো হয়েছে, স্ক্যান্ডালগুলো হয়েছে, যেটা লিগালি রেকগনাইজ স্ক্যান্ডাল হিসাবে এখানে ইনভেস্টিগেশন হচ্ছে। এই ধরনের বড় ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ এখন কম। মানে যেটা হলো একটা জায়গা থেকে অনেক প্রাইস বেড়ে গেল, এটা Yes. স্ক্যান্ডাল, কিন্তু হ্যাঁ। একটা জায়গা থেকে অনেক কমে গেল, এটা কি? মানে কমে গেলে সেটাও কাছে সেটা তো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সে দেশে চলমান প্রক্রিয়া। সেখানে আপনার ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জও এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা তো রেলিভেন্ট রেগুলেটর। এরা ঢাকা স্টক এক্সচেঞ্জও ওয়ান কাইন্ড অফ রেগুলেটর তাদের মেম্বারদেরকে। ইন দ্যাট কেস তাদের যে জব আছে সেই কাজটা, তাদের সুপারভাইজারি যে অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলোতে এখানে আপনার ধরেন নিউট্রালিটি যদি মেনটেন করে চলে, ইন দ্যাট কেস এইটা আরো বেটার হবে। কারণ কনফিডেন্স লেভেলটা। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে রাচেল বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো 4 বছর যাবত আরএন স্প্রিং কিনে রেখেছি। জি দর্শক বুঝতে পেরেছি, এই প্রশ্নের অনেক উত্তর আমরা দিয়েছি। আসলে এখানে বসে আরএন স্পিনিং এর কি হচ্ছে এটা আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা যে তথ্যগুলো জানি সেটা আপনাকে বলেছি, হয়তো আপনি বা অনেক দর্শকই এরকম ফোন করেন এবং প্রায় দিনই আপনারা আরএন স্পিনিং নিয়ে বলেন। আসলে আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছেছি। এখন বাকি কি হয় সেটা আসলে আমরা বলতে পারবো না। দর্শক ধন্যবাদ আপনাকে। জি, আর এই যে উনি যে কোশ্চেনটা করলো, এটা ইন্ডিভিজুয়ালি একটা কোম্পানি অ্যাজ অ্যান ইনভেস্টার ওনার নিজেরও রেসপন্সিবিলিটি আছে। হি শুড এক্সামিন। উনি যদি নিজে না পারে, ওনার যে ব্রোকারেজ হাউস আছে, ওনার যে মার্চেন্ট ব্যাংক আছে, তারা ওনাকে রাইট অ্যাডভাইস দিতে হবে। এখানে বাংলাদেশে অনেকগুলা এই অ্যাডভাইজারি সার্ভিস দেয় যারা আগে ছিল না। এটা কিন্তু ইট হ্যাজ ডেভেলপড, রিসেন্ট টাইমে ডেভেলপ করছে। এবং তারা অ্যানালাইসিস করে আপনার যখন আপনার একজন ইনভেস্টার তার কাছে রিকোয়েস্ট করে যে আমি অমুক শেয়ারটা কিনতে চাই, তখন ওনাদেরও কিন্তু একটা ইন্টারনাল ইভ্যালুয়েশন আছে। সেই ইন্টারনাল ইভ্যালুয়েশন অনুযায়ী তাদের একটা লিস্ট আছে, প্রায়োরিটি লিস্ট। সেখানে তারা যদি ওইটা না থাকে তখন বলে যে ভাই আপনি এটাতে নিলে আমরা উইল নট বি উইথ ইউ। এবং কারণ আপনি এর থেকে ভালো শেয়ার আছে, এর অন্য ঝামেলা আছে, এগুলো আমরা জানি। সুতরাং সেই ক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাডভাইজার অনেস্টলি আমরা যদি অ্যাডভাইস করি আপনি এটাতে যাবেন না, আমরা অন্য একটাতে দিতে। তাদের নিজস্ব রেটেড, তারা রেটিং করে ইন্টারনালি করে এই মার্চেন্ট ব্যাঙ্কগুলা, তারপরে আপনার ধরেন ব্রোকারেজ হাউসগুলা, তারপরে তাদের যে আদার অ্যাডভাইজারি সার্ভিস যারা প্রোভাইড করে, তারা সেই ক্ষেত্রে এনারা ভালো অ্যাডভাইজারদের হেল্প নেওয়া উচিত। তাহলে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রশ্ন বারবার করবে না। কারণ হলো এখানে ধরেন আপনার ধরেন একটা বিষয় যে মামলা চলছে আসলে হাইকোর্টে, তো সেই বিষয়টা আসলে এখনই তো বলা যাচ্ছে না। এবং হ্যাঁ, এখানে যেটা pending, হচ্ছে যে it's a pending. যিনি লয়ার তার মাধ্যমে হোক বা যে কোম্পানি মাধ্যমে হোক, বিভিন্নভাবে মেসেজগুলো এরকম আসছে, এটা গুজব আকারে যে গত কিছুদিন ধরে যে এটা হয়তো সুরাহা একটা হয়ে যাচ্ছে, ডিভিডেন্ড দিতে পারবে। এই কারণেই দেখছি যে মাঝে মধ্যে শেয়ারটা কিন্তু প্রাইস বাড়ছে, যদিও অনেক বছর না, ধরে এটা তো ডিভিডেন্ড তাহলে দিচ্ছে না। এটা তো কনসিডার করবে স্টক এক্সচেঞ্জ এবং ইনসাইডার ইনফরমেশন হিসেবে। এই ইনসাইডার ইনফরমেশন তো তারা বলতে পারে না আনলেস ইট ইজ ফাইনালি সেটেল ডাউন। এটা সেটেল না হওয়ার আগ পর্যন্ত এটা হবে গুজব। সেই গুজবের উপরে
নির্ভর করে উনি যদি ইনভেস্টমেন্ট করে তাহলে গুজবের যে দায়টা প্লাসও তাকে আছে নিতে হবে। মাইনাসই আছে। জি, আজকে বাজারে একটি সমস্যা দেখছি, নাসির ভাইয়ের কাছেই জানতে চাই যে বাজারে আজকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বেড়েছে এবং বড় কোম্পানিগুলো যেগুলোর ক্যাপ অনেক বেশি সেগুলোর দামও বেড়েছে, কিন্তু বাজারের ইন্ডেক্স অনেক মাইনাস এবং মানে প্রোগ্রাম আমরা যখন শুরু করি তখন প্রায় 40 পয়েন্ট মাইনাস ছিল। কিন্তু এটি কেন হচ্ছে, মানে যে যতগুলো শেয়ারের দাম বেড়েছে তাতে কি মনে হয় এত ইন্ডেক্স মাইনাস হওয়ার কথা? এই মুহূর্তে আমি বাজারের সূচকটা দেখিনি, এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না আমার, কারণ আর তাছাড়া আমার যেটা মনে হচ্ছে হয়তো বাজারে এমন এমন কিছু শেয়ারের দাম অনেক অতি অবমূল্যায়িত হয়ে গেছে আজকে, যে কারণে সূচকের পতনটা বেশি দেখাচ্ছে। হয়তো আর যে সমস্ত শেয়ারগুলোর দাম বেড়েছে হয়তো সেগুলোর ভলিউমে কম টার্ন ওভার হয়েছে। না, আসিফ ভাই, এখানে এই ইন্ডেক্সটা নিয়ে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলেছি। আদার টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমার কথা বলেছি। ঢাকা স্টক নলেজে নেই। এক্সচেঞ্জ আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে একটা সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যাটা কি তারা আসলে দেখতে খুঁজছে এবং তারা কাজ করছেন এবং হয়তো এটা সমাধান হয়ে যাবে, কারণ যেভাবে ইন্ডেক্স কমছে কিন্তু আসলে এতটা কমার কথা না। তার মানে কোনো সফটওয়্যারে কোনো টেকনিক্যাল সমস্যা হলে তো মানুষের আস্থা নষ্ট হবে, কারণ হলো টেকনিক্যাল ক্যাপাবিলিটিও একটা রিপুটেশনাল অ্যাসপেক্ট। যখন রিপুটেশনটা হয়, অনেকগুলো পয়েন্ট নিয়েই তো রিপুটেশনটা হয় গড়ি উড়ে। সেই রিপুটেশনের ভিতরে যেমন আপনি ধরেন কর্পোরেট গভর্নেন্স, ওই কোম্পানির যে কোম্পানিগুলো পড়তেছে তাদের কর্পোরেট গভর্নেন্স কীরকম, তারপরে তার যে মানে শেয়ার হোল্ডার এবং ম্যানেজমেন্ট, আদার ইনস্টিটিউশনাল ইস্যুর উপরে তাদের রেটিং। কিন্তু বাজারে খুব বেশি দাম কমে নাই, বেশি যেসব শেয়ারের দাম কমেছে সেটা দাম কমার হারটা অনেক কম, বেড়েছে অনেক শেয়ারের দাম, যেই কারণে যে ইন্ডেক্স হয়তো 5-10 পয়েন্ট এদিক সেদিক হতে না, পারে, যেই কিন্তু কারণে এত পয়েন্ট মাইনাস হওয়ার কথা না। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে সামথিং রং সামহার ইন টেকনিক্যালি অর সফটওয়্যার, অন্য কোনো সাইডে কোনো ক্যালকুলেশনের ফর্মুলাতে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা হইতে পারে, ডাটা এন্ট্রিতে কোনো ভুল আছে কিনা। এটা যদি হয় তাহলে তো আপনার মানে ডিএসসি এই বিষয়ে কাজ করছে, কিন্তু ডিএসসি যেটা করতে পারতো সেটা একটি তথ্য দিতে পারতো। না, স্টক মার্কেটে এই ধরনের অপারেশনের ক্ষেত্রে কোনো স্কোপ নাই যে এটা কাজ করছি আমি জানাবো, কিন্তু এখানে কোনো স্কোপ। ইউ মাস্ট বি রেডি উইথ হোয়াট এভার ইউ আর সেইং, হোয়াট ইউ আর গিভিং দি ইনফরমেশন, এভরিথিং ইজ রাইট, এটাই মানুষ ধারণা আশা করে। এবং সেই ক্ষেত্রে এই যে আমি কাজ করতেছি বা অন্য কোনো প্রবলেম আসছে কিনা আমি দেখতেছি, এটা তো সরকারি অফিসের ইয়ের মতন হবে না, এটা কিন্তু মেকানিক্যালি সর্ট আউট করতে হবে, ইলেকট্রনিক্যালি আপনাকে সর্ট আউট করতে হবে। এবং আইসিটির অ্যাপ্লিকেশন যেটা আছে, গত সপ্তাহে মার্কেটটা একটু শেষের দিকে একটু নেতিবাচক ছিল, তো সবাই ভেবেছিল যে এই সপ্তাহে হয়তো বাজারটা ভালো দিয়েই শুরু হবে। তো শেয়ার প্রাইস দেখে মনে হচ্ছে ভালোই, কিন্তু ইন্ডেক্স দেখে মনে হচ্ছে অনেক মাইনাস এবং একই জায়গায়, মানে এরকম পড়ে একই জায়গায় এসে যাচ্ছে। বড় যেগুলো যে সমস্ত কোম্পানিতে শেয়ারের প্রাইস বাড়ছে হয়তো ওটা লেনদেন এখন ওইভাবে বাড়ে নাই, মেবি ওটা হতে পারে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকেও সেটা আই থিংক ডিএসসি উইল বি মানে রিজলভ ইট, বিকজ এটা অল ভেরিয়েবলসটাকে কনসিডার করেই তো তারা সফটওয়্যারটা এভরি ট্রানজাকশনস ইজ রিলেটেড টু দি মানি। হ্যাঁ, এখানে এভরি সেকেন্ড ইজ ভেরি কাউন্টেবল, কাউন্টেবল। এখানে টেকনিক্যাল ডিফল্ট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, সো আফটার ডিমিউচুয়ালাইজেশন ডিএসসিও তাদের টেকনিক্যাল টিম এবং ম্যানেজমেন্ট টিম অনেক ডেভেলপ করছে। ডিএসসির ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটরি অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে এবং ওনাদের তদারকি ওনারা আমার যেটা মনে হচ্ছে 2016 সাল 17 সালকে হয়তো, যেখানে আমি যেটা বললাম যে মানুষজন সাধারণ বিনিয়োগকারী এখানে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠতেছে, এটা ডিএসসি বলেন, সিএসসি বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হাই অথরিটির কনসার্ন, যে কারণে ওনারা মানে প্রোঅ্যাক্টিভ অনেকটা আমি মনে করি, যাতে এখানে একটা শেয়ারকে বাবল করে ম্যানিপুলেট করে যাতে আপনার সাধারণ বিনিয়োগকারীদেরকে হঠকারী শিকার না হতে হয় সে ব্যবস্থা নিচ্ছে। এবং পাশাপাশি আমি আরও কিছু জিনিসটা নিয়ে কনসার্ন, যেমন একটা যে ইস্যুটা নিয়ে আমি মনে করি অথরিটির কিছুটা কনসার্ন হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা হলো একটা শেয়ার বাজারে আসতেছে মাইনাস ইপিএস নিয়ে, হয়তো দেখা গেল যে কি আফটার এ সার্টেন পিরিয়ড সেটা খুব ভেরি পজিটিভ ইপিএস দেখাই ফেলতেছে। হ্যাঁ, এত ইপিএসের ফ্লাকচুয়েশন কেন? হ্যাঁ, যেখানে এত ইপিএসের যদি ফ্লাকচুয়েশন, আই থিঙ্ক সেখানে গুড গভর্নেন্সের সমস্যা আছে।
হ্যাঁ, এইগুলো আমি মনে করি যে কি আমাদের নিয়ন্ত্রণ সংস্থা সহ যারা অন্যান্য অথরিটি আছেন প্রত্যেকের এগুলা ওনাদের মানে নলেজে বা ওনাদের কনসার্নে আনা উচিত। হ্যাঁ, হাউ উই ক্যান সেটেল দিস প্রবলেমস, হাউ উই ক্যান মিটিগেট দিস প্রবলেম ইন ফিউচার। হ্যাঁ, যাতে তাতে বিনিয়োগকারীদের আস্থাটা ফিরে আসবে। জি, জামাল ভাই, একটা জিনিস ইতিবাচক, সেটি হচ্ছে যে গত সপ্তাহে আমরা দেখেছি যে কিছু শেয়ারের দাম বাড়ছে, মানে একসাথে পুরো বাজার বাড়ছে না বা কমছে না, কিছু শেয়ারের দাম বাড়ছে এবং ওই শেয়ারগুলো হয়তো বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ছে। আবার এই সপ্তাহে আমরা দেখছি যে আজকে বাজার যদি আমরা লক্ষ্য করি যে বেশিরভাগ টেক্সটাইল কোম্পানির লেনদেন বেড়েছে এবং কিছুটা দামও বেড়েছে। মানে এটা কি একটা ইতিবাচক যে কোনো একটি সেক্টর বা কিছু পার্টিকুলার কোম্পানির শেয়ারের লেনদেন বাড়ছে? না, আমাদের শেয়ার হোল্ডার, আমাদের যে ইনভেস্টর যারা, তাদের তো নলেজ বাড়তেছে। জি, বাংলাদেশকে আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ ছিল একটা কমান্ড ইকোনমির দেশ, সেখানে বাজার অর্থনীতিতে আসে। তো বাজার অর্থনীতিতে আসছে এর যে বিভিন্ন দিক, এটা সম্বন্ধে আমরা অভিজ্ঞ ছিলাম না এই দেশের লোক। আস্তে আস্তে এখন আপনার ওভার দি টাইম এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানুষ অনেক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যে কারণে এখন তার ইন্ডাস্ট্রি গ্রুপিং, তারপরে ধরেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তারপরে আপনার ধরেন আইটি ইন্ডাস্ট্রি, তারপরে আপনার টেক্সটাইল, গার্মেন্টস, এই সমস্ত এরিয়া প্রসপেক্টিভ এবং পাওয়ার সেক্টরিয়াল একটা গ্রুপিং অবশ্যই হবে। এটা মানে এটা হওয়ার ইতিবাচক। পথে এটা ইতিবাচকের দিকে যাচ্ছে, কারণ আমাদের যে ইনভেস্টর যারা, তারা কিন্তু এই যে সেক্টরিয়াল যে গ্রুপিং, সেই গ্রুপিংটাকে হয়তো কিছুটা এমফাসাইজ দিচ্ছে। যেমন আপনার পাওয়ার সেক্টরের বাংলাদেশে যে প্রসপেক্ট, জি। এখন গভর্নমেন্ট যেভাবে অ্যাগ্রেসিভলি পাওয়ার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করতেছেন এবং স্বয়ং টপ প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে নিচের দিকে সবাই কিন্তু এই ব্যাপারে ভেরি অ্যালার্ট। তো যে কারণে পাওয়ার সেক্টরেও কিন্তু আপনার দেখবেন যে একটা সময় হয়তো মানে আসবে। এখানে আপনার অনেকগুলা কোম্পানি হয়েছে, সেই কোম্পানিগুলো অনেকে লিস্টেড হয় নাই, আবার অনেকগুলো আসে। যারা লিস্টেড হয়েছে তারা কিন্তু দে আর ডুইং ওয়েল, এবং সেই ক্ষেত্রে আপনার এই সেক্টরিয়াল গ্রুপিংটা আস্তে আস্তে ইয়ে হবে। এবং এটা মার্কেটের ম্যাচিউর হওয়া এবং আমাদের যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এবং ডিলিং উইথ দি প্রবলেমস, আমরা হাউ উই আর অ্যাপ্রোচিং, আমাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনও এইভাবে আগের মতো আগে যে দুর্বলতা ছিল, অনেক দুর্বলতা কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কাটিয়ে পার হয়ে গেছে। কিন্তু এরপরেও কিন্তু প্রবলেম তো নতুন আসতেছে, সুতরাং দে আর অ্যাড্রেসিং দি নিউ প্রবলেম। আস্তে আস্তে দেখবেন যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজেশনের পরে আগে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমের অনেক প্রবলেম নাই এখন। সেই প্রবলেম না থাকার কারণে কিন্তু নিউলি ইন্ডাক্টেড যে বোর্ড এবং ম্যানেজমেন্ট, এনাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আপনার বাই লার্নিং ওনারা সামনের দিকে আগাচ্ছে। জামাল ভাই, একটা সমস্যা এখনো আমরা বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোতে গেলে দেখতে পাই, সেটি হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা না ফেরার কারণ একটা হচ্ছে যে কোনো শেয়ারের দাম বাড়লেই তদন্ত হতে পারে, এই একটা ভীতি কাজ করে। এখন এখানে প্রশ্নটা হলো যে দাম বাড়া কমা তো ডিএসসি বা সিএসসি বা এসএসসির দেখার কাজ না, কোনো অনিয়ম হলে সেটার তদন্ত হওয়ার উচিত। না, দামের ব্যাপারে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন এটা ইউ আর রাইট, কিন্তু সার্টেন এক্সটেন্টে আপনার একটা সার্টেন পাশে ওই যে সার্কিট ব্রেকার নাকি একটা বলে না, সেটা তো ওটা যদি ক্রস একদিনের না করে, উইদিন দ্যাট লিমিট থাকলে এটা করাটা মনে হয় মানে এইখানে একটা বিষয় যে যৌক্তিক মূল্য, এখন যৌক্তিক মূল্য কোনটা সেটা কে নির্ধারণ করবে? বাজার। এইটা বাজার নির্ধারণ যদি নির্ধারণ তাই করবে। করে, তাহলে মানে এই আতঙ্কটা তো বিনিয়োগকারীদের দূর করতে হবে যে দাম অস্বাভাবিকভাবে কমতেও পারে, অস্বাভাবিকভাবে বাড়তেও পারে, কিন্তু বিএসসি বা দুই স্টক এক্সচেঞ্জ তো দেখবে যে এটা অনিয়ম হচ্ছে না, কিনা, ডিমান্ড এন্ড সাপ্লাইকে আপনি তো ইগনোর করতে পারেন না। অনিয়ম করে কেউ এটা করছে কিনা, মানে আইন অমান্য করছে কিনা, আর্টিফিশিয়ালি কোনো প্রবলেম ক্রিয়েট করে বা অন্য কোনো কায়দায় এই আর্টিফিশিয়াল বিষয়টিতে আসবো। একটা বিরতি নিচ্ছে আজানের। দর্শক, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যে জায়গাটিতে ছিলেন অস্বাভাবিক, আমরা ডিএসসি সিএসসি বা এসএসসি থেকে প্রায় বলি অস্বাভাবিক দাম বাড়ার কারণে। এখন এই জিনিসটা যদিও আমরা আলোচনা করেছি, তারপরও বিষয়টার সুরাহা হয়নি। অস্বাভাবিক বিষয়টা আপনি যে বলছেন যে অস্বাভাবিক দাম বাড়ার কারণে তদন্ত হয়েছে বা অস্বাভাবিক দাম বাড়ার কারণ নাই কোম্পানি জানিয়েছে, এই অস্বাভাবিক কথাটা আসলে ডেফিনিশনটা কি?
এবং অস্বাভাবিক আপনি কি বলতে পারেন কিনা, মানে রেগুলেটর যারা আছে তারা কি বলতে পারে কিনা, কারণ কোন আইনের উপর ভিত্তি করে, কোন মানে নিয়মের উপর ভিত্তি করে সে অস্বাভাবিক বলছে? অস্বাভাবিকে যদি আপনার আইনের ভিতরে ইফ দে ডু নট ডিফাইন ইট, এটা তো একটা ডেফিনেশন থাকতে হবে জি, কী ধরনের অস্বাভাবিক, এবং এটা হাইয়েস্ট লিমিট কত, লোয়েস্ট লিমিট কত। মানে মানে হাইয়ার কদ্দূর গেলে আমি এটাকে অস্বাভাবিক বলবো, আর লোয়ার কদ্দূর গেলে এটাকে অস্বাভাবিক বলবো, সেটা তো একটা বেঞ্চমার্ক তাদের ইন্টারনাল থাকা উচিত। এখন দেখেন 40p একটা বেঁধে দেওয়া আছে, যেগুলো মার্জিন শেয়ার বলা হয়, যেগুলো লোন নিয়ে কেনা যায়। আবার 200-250pও আছে। তো 200-250p সেটার 10 টাকা যদি বাড়ে, ধরেন 200-250p যে কোম্পানিটা, সেখান থেকে 200 টাকা শেয়ার, সেটা থেকে যদি 10 টাকা বাড়ে, তো আরও পি বেড়ে গেল। এখন 30p যে কোম্পানিটা আছে, সে যদি 40pতে যায়, এখন সেটা কি অস্বাভাবিক হবে কিনা? মানে এই অস্বাভাবিক যে কথাটা বলা হয়, এটা আসলে নির্ধারণ করে কে? কে বলে যে এটা অস্বাভাবিক? মানে তা কার বলার রাইট আছে অস্বাভাবিক? যে এটা ইস্যুটা যেহেতু আসছে, জি, এটা কারা এটাকে অস্বাভাবিক বলছে এটা তো আপনারা জানেন। তাদের যদি সেটা লিগ্যাল রাইট আছে কিনা, আর তারা তো এটার এক্সপ্লেনেশন তো তারা দেওয়া উচিত। এটা আমার জিজ্ঞাসা না করি জি। যে যিনি এই অস্বাভাবিক বলে একটা সার্কুলার বা অথবা চিঠি দিচ্ছে না, অথবা অস্বাভাবিকভাবে উপরে উঠছে, DSCCS এর ওয়েবসাইটে দেখছি যে হ্যাঁ। অমুক কোম্পানির অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোম্পানি জানিয়েছে কোনো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন নেই। এই অস্বাভাবিকের একটা এক্সপ্লেনেশন থাকা উচিত, কিভাবে অস্বাভাবিক ওনারা বলতেছেন। সেই জিনিসের একটা যদি জাস্টিফাইড রিজনিংটা দেওয়া থাকে, তাহলে আপনি হয়তো প্রশ্নটা হয়তো অনেকে করবে না। জি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি, বলুন। আমরা দেখছি বর্তমানে ইকোনমিক অল ইন্ডিকেটর পজিটিভ থাকা সত্ত্বেও এবং পলিটিক্যাল স্টেবিলিটি থাকা সত্ত্বেও শেয়ার মার্কেট চাঙ্গা হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে ডিএসসি, সিএসসি, এসসিসি এবং বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না বলেই কি তা হচ্ছে না? আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, জামাল ভাই যদি উত্তরটা দেন। এটাতে আপনার ধরেন যে পলিসি মেকিং থেকে আরম্ভ করি, উনি যেটা বলেছেন যে রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ দুইটা, তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেন্ট্রাল ব্যাংক, উনি রাইটলি বলেছেন। এটা যদি ওনাদের মধ্যে যদি আপনার উনি জিনিসটা তুলে ধরছেন, সেটা তাদের মধ্যে যে কোঅপারেশন, কম্পিটিশন, এবং মোস্ট কেসেস দেখা গেছে যে কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন গোজ টুগেদার। এই সমস্ত ক্ষেত্রে আপনার যেমন একটা ব্যাংকে এক ব্যাংক আরেক ব্যাংকের কম্পিটিটর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা একজন আরেকজনের সহযোগী, দুজনেই একটা চেক আরেক চেক যখন ক্লিয়ার করে, এখান থেকে উনি কমিশন ইনকাম করে। অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, এই দুইটা হলো রেগুলেটরের পার্ট, মেইন রেগুলেটর গভর্নমেন্টের পক্ষ থেকে। আর এইদিকে স্টক এক্সচেঞ্জ আছে। তো এনাদের মধ্যে আপনার কোঅপারেশনটা যত বাড়ে, তত স্টক মার্কেটের জন্য বেটার হবে। মানে এটা একজন একটা অ্যাকশন নিল, মানে এটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা উচিত। মানে সিটিং টুগেদার 4 গ্রুপস, 4টে গ্রুপেরই তো আপনার এখানে উনি যেটা বললেন, এই 4 জনের ভিতরে 4 জনেরাই বসে ওই জিনিস নিয়ে একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা হচ্ছে, হোয়াট শুড বি দি রাইট ডিসিশন। রাইট ডিসিশনে যদি আসেন, যে বিএসসিসি থেকে অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন সময় যাওয়া হয়েছে গত বছর শেষ দিকে, যে এক্সপোজারের বিষয়টা নিয়ে টাইম বাড়ানোর ব্যাপারে, এবং আমরা যতদূর জানি যে অর্থ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে এখনও ডিসিশন জানায়নি। তাহলে এই যে আপনি যেটা বললেন যে মানে কোঅপারেশন বা সমন্বয় যেটা, সেটা কি স্পষ্ট যে সমন্বয়হীনতা আছে বা সমন্বয় আছে? না, মানে সমন্বয় তো কোন থাকতেই মেসেজটা হবে। পাবে? মার্কেটকে যদি আপনাকে রানিংয়ে রাখতে হয়, জি, অবশ্যই সমন্বয় থাকতে হবে। এবং এটা যদি কোনো রকমের অসমন্বয় থাকে, সেটাকে ইউ উইল হ্যাভ টু রিডিউস দ্যাট, মিনিমাইজ দ্যাট। এবং এটা এমন কোনো কিছু না যে এটা তো দেশের স্বার্থে, মার্কেটের স্বার্থে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে কারো কোনো না। সেই ক্ষেত্রে বিষয়টা এটা আবেগের কোনো প্রশ্ন না, আবেগ একটাই, দেশের স্বার্থ এবং বিনিয়োগকারীদের স্বার্থ। জি, বিনিয়োগকারীদের স্বার্থ, দেশের স্বার্থ। দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে তখন আপনার স্টক মার্কেট যদি ভালোভাবে অপারেট করে, রাইটলি অপারেট করে, তখন আপনার দেখবেন যে দেশে
এই যে আপনার মানুষ স্মল সেভার যারা, তারাও পার্টিসিপেট করবে ন্যাশনাল ডেভেলপমেন্টে। জি, এখন ধরেন একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর আব্বাস আলী মিরপুর থেকে বলতেছি। জি বলুন। আমাদের হেলিগে যে এই নিয়ন্ত্রক সংস্থা এসএসসি ডিএসসি কোনো কিছু যেই প্রশ্নটা আপনি সম্মানিত অতিথির কাছে করতেছিলেন, যে হেলিগে কোনো শেয়ারের দাম কিছুটা বেড়ে গেলেই, যেমন 2-3 টাকা এই ঢাকা ডাইংয়ের বাড়ছে, তাকে কোয়ারি করা হলো, কিন্তু ফেস ভ্যালু 10 টাকার নিচে নেমে যাওয়ার পরও তাকে কোয়ারি করা হচ্ছে না। হ্যাঁ, যে হেলে গিয়ে ফেস ভ্যালুর নিচে কেন শেয়ারটা নামবে? হ্যাঁ, এই ধরনের কি কোনো আইন করা যায় কি না? যে সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, যে হেলে গিয়ে ফেস ভ্যালুর নিচে কোনো শেয়ারের যাতে না নামে, যেমন ধরেন নিলে গিয়ে জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে প্রশ্ন করার জন্য। দর্শক, আমরা যতদূর জানি যেটা হচ্ছে যে প্রাইস ফেস ভ্যালুর নিচে থাকবে না, সেটা জিরো হয়ে যাবে, কিংবা 3000 টাকা ব্যাটভিসির মতো হবে কিনা 2800-2900 টাকা, সেটা আসলে নির্ধারণ করার দায়িত্ব বা বেঁধে দেওয়ার দায়িত্ব বিএসএসসি, ডিএসসি, এসএসসির না। এই বিষয়টা হচ্ছে বাজারে নির্ধারণ করবে কত দাম হচ্ছে। তবে অস্বাভাবিক যে বিষয়টি থাকে, অস্বাভাবিক যে বিষয়টি থাকে, মানে হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে মানে কোনো বিশেষ কিছু হওয়া, সেটি বিএসসিসি বা ডিএসসিসি করতে পারে। তবে আপনার যে মানে দর্শকের যে প্রশ্নটা, সেটির সাথে আমিও একমত যে ফেস ভ্যালুর নিচে যেহেতু নেমে গেছে, অনেক শেয়ারের ইপিএস ভালো, প্রতি বছর মানে 10%-এর বেশি ডিভিডেন্ড দিচ্ছে, ফেস ভ্যালুর নিচে নেমে যাচ্ছে, এটার ব্যাপারে কখনো জানতে চাওয়া হয় না। এবং এই ব্যাপারে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আসলে তার কোনো উত্তর আমি এর আগেও পাইনি। ওনার আমাদের যে প্রশ্নকারীর রেফারেন্স ধরে আমি কথা বলি। আমি এর আগেও বলেছিলাম, আমি অস্বাভাবিক শব্দটা ব্যবহার করতে চাই না। হ্যাঁ, আমার একটা শেয়ারের মানে ইন জেনারেল সেন্স একটা শেয়ারের ইন কনসিডারিং দেয়ার ইপিএস, কনসিডারিং দেয়ার এনএবি, কনসিডারিং দেয়ার গভর্নেন্স, কনসিডারিং দেয়ার মার্কেট রিপুটেশন, কনসিডারিং দেয়ার প্রোডাক্ট, একটা শেয়ারের স্বাভাবিক মূল্য কত হতে পারে, সেই স্বাভাবিক মূল্যর থেকে যদি অতি মূল্যায়িত বা অবমূল্যায়িত হয়, তো এই ব্যাপারটাকে আমাদের দেখা দরকার। যেমন আমাদের এখন নিয়ন্ত্রণ সংস্থাগুলো, যেমন আমি এর আগে বলেছি, অতি মূল্যায়িত হলে ওনারা দেখতেছে কেন অতি মূল্যায়িত হয়েছে, অতি মূল্যায়িত হওয়ার পিছনে কোনো সেন্সিটিভ ইনফরমেশান আছে কি না। ঠিক আমি মনে করি যে একটা ভালো শেয়ার, যাদের ভালো ইপিএস, ভালো এনএবি, তাদের গুড গভর্নেন্স আছে, ভালো প্রোডাক্ট আছে, এই সমস্ত শেয়ারগুলো কেন অতি অবমূল্যায়িত হচ্ছে, এগুলো আমাদেরকে মানে নলেজে আনতে হবে, কনসার্নে আনতে হবে। জিপির মতো শেয়ার যদি 100 টাকা কমে যায়, 350 থেকে 250 টাকায় নেমে যায়, এটা কি অস্বাভাবিক না? কারণ ওই শেয়ারটা এই রেটে আমি মনে করি ওই সময় একটা অতি অবমূল্যায়ন হয়েছে। আমরা দেখি নাই যে প্রশ্ন করতে, যে এটা কি অস্বাভাবিক কিনা বা কোনো কারণ আছে কিনা। যে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? হ্যালো, জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি রাজশাহী থেকে মিলন বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে শেয়ার মার্কেটে কিছু যে সূত্র আছে, যে পি রেশিও এত 30-40 উপরে কিনলে রিস্ক, তো সেরকম ওই সম্পদ মূল্যের কত গুণ বেশিতে শেয়ার কিনলে মানে সম্পদ মূল্য কত গুণ বেশি হওয়া উচিত, এটা একটু জানতে চাচ্ছিলাম ফাইনালি। জি, সম্পদ মূল্যের কত গুণ বেশি দামে শেয়ার কেনা যায় বা কেনা উচিত বা যৌক্তিক হবে? আমরা তো এখানে অ্যাডভাইজারি সার্ভিস দিচ্ছি না, এটা তো উনার অ্যাডভাইজারের কাছ থেকে উনি এটার উত্তরটা নেওয়া উচিত। মানে উনি যার কাছ থেকে, যে ব্রোকারেজ হাউস থেকে করছে, কারণ হলো আপনার মেইন যে ফান্ডামেন্টাল যেগুলো উনি বলেছেন, যে আর্নিং পার শেয়ার, অ্যাসেটের ভ্যালু, এক্সেপশনাল কোনো জিনিস আছে কিনা, যেখানে আপনাদের নর্মাল যে ডিউ ডিলিজেন্সটা এই শেয়ারের ভ্যালুয়েশনের ক্ষেত্রে ফলো করা হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, অল অ্যাসেটগুলোর ওভার ভ্যালুয়েশন আছে কিনা, অথবা আন্ডার ভ্যালুয়েশন আছে কিনা, লাইবিলিটিকে আন্ডার ভ্যালু করে অ্যাসেটের ভ্যালু বাড়াই দিয়েছে কিনা, তারপরে টার্নওভার যে ফিগার আছে তার থেকে বেশি টার্নওভার দেখাইয়া তারা ফলস কোনো ফিগার দেখাইছে কিনা, সেটা বাইর করতে হবে আপনাকে। ক্যাশ ফ্লোতে আপনার কোনো রকমের ফ্লো আছে কিনা, কোনো কন্টিনজেন্ট লাইবিলিটি, যে লাইবিলিটিটা 1 মাস 2 মাস পরে এটা লাইবিলিটি আকারে দাঁড়াবে, সেটাকে আমি কনসিডার করি না লাইবিলিটি হিসেবে,
এই যে deferred point করে গুলো, দিল। এবং সেটাকে কিন্তু রেগুলার লাইবিলিটি হিসাবে দেখায় নাই, অথচ লাইবিলিটি যেমন আপনাদের একটা ব্যাংক গ্যারান্টি ইস্যু করলো, ব্যাংক এটা ক্যান্সেল করে নিয়ে নিল টাকা। গ্যারান্টি তো শুধু ফি দিচ্ছে, যদি আপনি কোনো রকমের ডিফল্টে পড়েন ব্যাংক ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। ইন দ্যাট কেস দিস ইজ বিকামস এ লাইবিলিটি আপনার। এই যে লাইবিলিটিগুলা হিডেন কোনো লাইবিলিটি আছে কিনা, লিগ্যাল কেস আছে, একজন জমির বিনিয়োগকারীর মালিকানা পক্ষে নিয়ে কি এত কিছু দেখা সম্ভব? না, কিন্তু ওনার যে অ্যাডভাইজার যারা, অডিট ফার্ম যারা, রেটিং কোম্পানি যারা, তারা তো এগুলো দেখবে। তারা এগুলো দেখে সেই রেটিংটা, যে কারণে অনেকে দাবি করে যে আপনার স্টক এক্সচেঞ্জের লিস্টেড যে কোম্পানিগুলো আছে তাদেরকে রেটিং করানো উচিত। রেটিং করালে তখন কিন্তু আমাদের যে সম্মানিত ইনভেস্টর যারা, তারা কিন্তু আপনার একটা এদের থেকেও একটা অপিনিয়ন পাবে কিভাবে? অডিট ফার্মে যদি প্রবলেম থাকে তাহলে পরে এসে এটা ধরা পড়বে। প্রাইমারি রেসপন্সিবিলিটি অ্যাজ এ গেট কিপার ডাইরেক্টর অফ দি কোম্পানি। সেই ডাইরেক্টররা যদি ওটা ইগনোর করে যায়, ওনারাই তো ইনফ্লুয়েন্স করে, ওনারা যদি ব্যালেন্স শিটটা যখন সাইন করে তখন ওনার ব্যালেন্স শিটের ভিতরে যদি করার মধ্যে ফেক ফিগার থাকে অ্যাসেটের মধ্যে, লায়াবিলিটিটা আন্ডার এস্টিমেট করে থাকে, সেলসটাকে বাড়ায় দিল যা আছে তার থেকে, এটার সাথে উনি মিলাচ্ছে না যে এটা ভিএটি কত দিছে, ভ্যাট কত দিছে, এই রিকনসিলেশন করে না। সেটা যদি করে তাহলে তো এগুলো বাইর করা সম্ভব। এই সম্ভবের মধ্যে দিয়ে এই পদ্ধতিতে পার হয়ে আসলে সেই ব্যালেন্স শিট নিয়ে জালিয়াতি করা ডিফিকাল্ট, আপনাকে সেটা দেখা লাগবে। তো এইগুলা কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনটা কিনলে কোনটা ইয়ে করে, আপনি অ্যাসেট যে বাইর করছেন, অ্যাসেটের ওনারশিপ আপনার আছে কিনা, ওনারশিপ যদি না থাকে, ডিসপিউট থাকে, এমন বড় একটা জমি দেখাইছেন, জমি দেখা গেল গভর্নমেন্টের জমি দখল করে উনি ইন্ডাস্ট্রি করছে, ইন দ্যাট কেস গভর্নমেন্ট কোনো সময় এসে তো এটা ভাঙিয়ে দিবে, হয়েছে না? এখন যেরকম আপনার মিউনিসিপ্যালিটির যে তারা যে দোকান মিরপুরে দেখলাম, ওই যে উত্তরাতে দেখলাম, ওই দিন একটা ভালো একটা দোকানে দিয়ে ভাঙিয়ে ফেলছে। একটা ফোন নিয়ে নিচ্ছি। আর দর্শক, কে বলছেন, আপনার কি প্রশ্ন? আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, মিরাকল ইন্ডাস্ট্রি একটা বিগ গ্রুপের শেয়ার, এটা ওদিন শর্ট টাইমের মধ্যে 14 টাকা থেকে 37 টাকা নিয়ে গেছে গ্যামলাররা। ডিএসসি একটা কোর্স দিয়ে শেষ করলো, কিন্তু এই গ্যামলারদের বাইর করে শাস্তি দিতে পারলো না কেন? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। দর্শক, এই যে শেয়ারটার দাম বাড়লো 14 টাকা থেকে 38 টাকা, এই আমরা বিভিন্ন সময় বলে থাকি বা আপনারাই প্রশ্ন করেন যে দাম বাড়লে কোয়ারি দেয়, এবং আবার আপনারাই বলেন যে শাস্তি দেয়, এবং আপনি যেটা বলছেন যে এখানে গ্যামলাররা দাম বাড়িয়েছে, এটার তথ্য কি আপনার কাছে আছে কি না সেটিও একটি বড় প্রশ্ন। এ বিষয়ে যদি কিছু বলেন। মিরাকলের মানে এই আপনি দেখেন 2014 সাল পর্যন্ত বা 2015 সাল পর্যন্ত বাজার যে খারাপ ছিল, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের একটা সার্কুলারের কারণে বাজার যেটা ইতিবাচক হয়েছে, সেখানে কিছু শেয়ারের দাম বাড়বে, এটাই শেয়ারের স্বাভাবিক। দাম যথেষ্ট বেড়েছে। মিরাকল শেয়ারটা নিয়ে আমি যতটুকু দেখলাম, মিরাকল শেয়ারটা ক্রমান্বয়ে তাদের প্রফিট বেড়েছে, ইপিএস বেড়েছে। মিরাকল শেয়ার একটা মার্জিনেবল শেয়ার। মিরাকলে যখন প্রফিট বেড়েছে, এবং মিরাকলের বাজারে কিছু নিয়মও আছে যে মিরাকলের মালিকানা চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন ধরনের কিছু পজিটিভ ইনফরমেশন আছে, যে কারণে মিরাকলের শেয়ারটার প্রতি সাধারণ বিনিয়োগকারীরা হয়তো এটাতে বিনিয়োগ করেছে। এক্স্যাক্টলি সাপ্লাই এবং ডিমান্ড, মিরাকলের বায়ার বেড়েছে, সাপ্লাই তো কনস্ট্যান্ট, তো স্বাভাবিকভাবে এটার দাম বাড়বে। কারণ এটার আগে এক সময় নেগেটিভ ইপিএস ছিল, এখন ইপিএস ভালো হয়েছে, এটার দাম বাড়বে। আমি মনে করি না যে এখানে কোনো গ্যামলিং বা কোনো কিছু আনইথিক্যাল কিছু হয়েছে। হ্যাঁ, না, আমরা চাই যে যদি ব্যাপারে হয়ে থাকে, যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে তো তথ্য আছে, অবশ্যই। গত 5 বছর 10 বছর আগের যে মানে নিয়ন্ত্রণ সংস্থা, এখন সেই নিয়ন্ত্রণ সংস্থা নাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিম্যাচুরালাইজেশন হয়েছে। এখন যে আমরা যেটা অস্বাভাবিক লেনদেন বা অতি মূল্যায়িত লেনদেন, এই সমস্ত প্রত্যেকটা ইস্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাড্রেস করতেছে। ওনারা অনেক বেশি কনসার্ন। এখানে কোনো কারসাজির সুযোগ এখন অন্য যে কোনো সময়ের তুলনায় খুবই নগণ্য। এখন সাধারণ বিনিয়োগকারীরা এই কারণে আস্থায় থাকতে পারে আমি মনে করি। জি, আরেকটা বিষয় এখানে যেটা আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আপনার পেইড আপ কিন্তু অনেক শেয়ারেরই এখন কম, মানে অনেক কোম্পানিরই কম পেইড আপ, কম হয়তো 2 কোটি 3 কোটি শেয়ার, এবং 2 কোটি শেয়ার 20 টাকা করে হয়তো 40 কোটি 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট কেউ করলে পুরো শেয়ারটাই সে কিনে ফেলতে পারে। আমি সম্প্রতি একজন ব্রোকারেজ হাউসের সিইওর সাথে কথা বলেছি, তারা ব্যাংকের কোনো সাবসিডারি কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান সাবসিডারি কোম্পানি না, তারপরও ওই ভদ্রলোক আমাকে যেটা জানিয়েছেন, তার কোম্পানি, তার যে মূল মালিক যারা, তারা বলেছে যে কোনো দিন 500 কোটি টাকা তাকে দিতে পারবে যদি সে ভালো শেয়ার পায়।
তার মানে এত ফান্ড এখন বাহিরে আছে যেগুলো হয়তো বাজারে আসবে, তো এইরকম একটা 500 কোটি টাকা সে তো শেয়ার কোনো শেয়ারই কিনতে পারবে না, জিপির মতো শেয়ার কিনলেও 4-5 দিন হল্টেড থাকবে। তো যে কারণে এখন ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, ডিমান্ড বাড়ছে, যে কারণে হয়তো এইসব শেয়ারের দামই বাড়ছে নাকি? এটা নিয়ে আমার একটু কথা বলার আছে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম বারবার, মার্কেট স্থিতিশীলতা, আমরা বাজারের খুব স্বল্পকালীন সমস্যা নিয়ে আমরা চিন্তা করি, আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। 500 কোটি টাকা একজনের ক্যাপাসিটি আছে 500 কোটি টাকা বিনিয়োগ করার, উনি আবার ডে আফটার টুমরো উনি ওই মার্কেট থেকে আবার সার্টেন প্রফিট গেইন করে এই 500 কোটি টাকা আবার উনি আবার ফেরত নিয়ে যেতে পারেন। উনি নিবেন না, আমি কথাটা শেষ করি। কিন্তু আমি যদি সাধারণ বিনিয়োগকারীগুলো ক্রিয়েট করতে পারি, আমি যদি প্রান্তিক সঞ্চয়গুলোকে আস্তে আস্তে এই মার্কেটে নিয়ে আসতে পারি, এই প্রান্তিক সঞ্চয়গুলো একসময় আমার এই মার্কেটের স্থিতিশীলতা ফিরে আসবে। এখানে আমি ওনার সাথে এটার সাথে একমত, কারণ এটা লং টার্ম পজিশন, লং টার্মে চিন্তা করতে হবে মার্কেটের জন্য। এবং যদি আপনি ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল নিলেন, লোন নিলেন, সেটা নিয়ে আপনি কিন্তু স্টক এক্সচেঞ্জের বিজনেস করার কথা না, সেখানে আপনার ইন্ডাস্ট্রি থেকে আনি আপনি এখানে দিলেন, দিয়া 2 দিন বাদে আবার উইথড্র হয়ে চলে গেলেন, এটা তো স্টেবিলিটি থাকবে না। পৃথিবীর যত দেশ আজকে যত উন্নত হয়েছে তাদের ক্যাপিটাল মার্কেট অবশ্যই তত উন্নত। তাদের ক্যাপিটাল মার্কেটে মূল সোর্স অফ ফান্ড হলো যে সঞ্চয়, প্রান্তিক সঞ্চয়গুলো। তা আমরা প্রান্তিক সঞ্চয়গুলোকে কিভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটে কনভার্ট করতে পারি? একটা গ্রামের লোক একটা 10 টাকার শেয়ার, ব্যাংকের শেয়ার কেনার মতো ক্যাপাসিটি আছে, সে ডেলি 10টা শেয়ার কিনবে, কোনো সমস্যা নাই। তার আজকে 1 কাপ চা কম খাবে, একটা সিগারেট কম খাবে, সে তখন চিন্তা করবে আমি এই সঞ্চয়টা আমি আস্তে আস্তে যখন বাড়াবো আমার একটা বিনিয়োগ রিটার্ন আসবে, ROI ক্যালকুলেশন। এখন গ্রামের মানুষও কিন্তু ROI ক্যালকুলেশন করতে শিখছে, আমাদের দেশের মানুষ কিন্তু আগের অবস্থা নাই। আমাদের প্রত্যেক সকালে তারা চা পানটা শুরু করে পত্রিকা পড়ার মাধ্যমে। সো আমাদেরকে মার্কেটটাকে বড় করতে হবে, আরও অনেক বড় করতে হবে। জি, এই ব্যাপারে বিএসসিসি আশা করি পদক্ষেপ নেবেন, তারা ব্রোকারেজ হাউসগুলোর শাখা খোলার লাইসেন্স দেবেন এই আশা রাখছি। আমি সম্প্রতি একটি দেখেছি যে আমি গতকালকেও বিবিসি এবং CNN-এ যদি আপনি দেখেন যে তাদের ওয়ার্ল্ডের বড় স্টক এক্সচেঞ্জগুলোতে ব্যাপক পতন হয়েছে গত কয়েকদিনে, মূল কারণ ছিল ফুয়েল প্রাইস। এবং ওরা বড় আকারে এই নিউজগুলো দেখাচ্ছে বিবিসি, CNN, এবং এইটার ব্যাপারে যথেষ্ট গবেষণা হচ্ছে, বড় প্রোগ্রাম করছে। আবার গত পরশুদিন দেখলাম ফুয়েল প্রাইস স্থিতিশীল, এখন আবার ইনক্রিজিং আজকে থেকে। পুরো ওয়ার্ল্ডের বড় স্টক মার্কেটগুলোর ইন্ডেক্স পজিটিভ। এবং এই যে পুরো জিনিসটা, ওই দেশ বিবিসি, CNN-এর মতো চ্যানেলগুলো স্টক মার্কেট নিয়ে এত প্রোগ্রাম করছে, এত করছে, এবং আমরা যেটা দেখছি যে কোনো দেশ অর্থনৈতিকভাবে কতটা স্ট্রং সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট দেখতে বোঝা যায়। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো বেশিরভাগ মিডিয়ায় স্টক মার্কেট নিয়ে কোনো নিউজ হয় না। আমাদের এরকম একটা ধারণা হয়ে গেছে যে এই স্টক মার্কেট ইকোনমিতে কোনো ভূমিকা রাখে না, এখানে জাস্ট গেম করতে যায়। অনেক দায়িত্বশীল লোকও অনেক সময় বিভিন্ন রকমের বিরূপ মন্তব্যের কারণে হয়তো হতে পারে, এগুলা কিন্তু ঠিক না। এটা নর্মালি আপনি ধরেন এই যে উনি যেটা বললেন যে ব্যাংক যে তার ডিপোজিট কালেকশন করে, এটার একটা মিক্স আছে। 75% যদি আপনি সেভিংসের এবং আর বাকিগুলা 25% হবে অন্য জায়গা থেকে ইনস্টিটিউশনাল ইনভেস্টর জমা দেয়, এবং সেই ক্ষেত্রে আপনার কস্ট অফ ফান্ড সেভিংসের ক্ষেত্রে কম। যেই ক্ষেত্রে বাংলাদেশে এখন ধরেন আপনি যে ফান্ডের যে কস্টটা, সেটাও কিন্তু এখন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে স্ট্রাকচার, বিকজ হাই কস্ট ডিপোজিট এসে মার্কেটে ঢুকছে। হাই কস্ট ডিপোজিটের কারণ হলো অনেকগুলো ব্যাংক হয়ে গেছে, সেই ব্যাংকগুলার সবাই কিন্তু ডিপোজিট কালেকশনের জন্য সব ইনস্টিটিউশনে ঘোরাঘুরি করে। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি, আমাদের সাথে কোনো দর্শক আছেন? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের মাধ্যমে যে আমরা 2010-এ জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার নিয়েছিলাম, ওটার ব্যাপারে তো কোনো নিউজই পাচ্ছি না। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন নিয়মিত, আশা করি আপনি এই উত্তর অনেকবারই পেয়েছেন। জি, এই জায়গাটাতে যে বিনিয়োগকারীদের সচেতনতা, আমার মনে হয় যে আমরা সবসময় বলি বিনিয়োগকারীদের সচেতনতা নেই, আবার অনেক আছে, আবার অনেকাংশে কিন্তু একদমই নেই। এই যে এটার জন্য, এটাকে ওভারকাম করার জন্য তো ক্যাপিটাল মার্কেট
তারা একটা ইনস্টিটিউট করেছে, ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট, জি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পন্সরশিপে, আরও আদার ইনস্টিটিউশনও আছে। তারা এই ট্রেনিংটা প্রপাগান্ডাটা করা মানে শুধু এই লেভেল না, এখন তো ধরেন স্টক মার্কেট আমাদের মফস্বল এরিয়াতেও চলে গেছে। থ্রু অটোমেশনের কারণে এটা কিন্তু গ্রাম লেভেলে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার এটার প্রোগ্রামগুলো, এডুকেটিভ প্রোগ্রামগুলো আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ জয়েন্টলি ওনারা এটাকে স্পন্সর করা উচিত এবং রেগুলার ওয়েতে, মানে আপনার এটা হইতে পারে টিভিতে নাটক বানাইতে পারেন, নাটক ডকুমেন্টারি বানাইতে পারেন, ওগুলো দিয়ে ছাড়িয়ে দিলেন, তারা যারা এটার মধ্যে আসে ওনারা কিন্তু দেখবে। যেমন আপনি দেখেন ব্লুমবার্গে কিন্তু শনিবার এবং রবিবার এই 2 দিন যে ওদের যে আপনার যে লোকগুলো আসে তারা সব এডুকেটিভ ইকোনমিক হিস্ট্রির উপরে বলতেছে, কারেন্সির উপরে বলতেছে, স্টক মার্কেটের উপরে বলতেছে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনার নির্ধারিতভাবে ওই বিজনেস চ্যানেলগুলোতে, প্রতিটা চ্যানেলে এটার রোল প্লে করা উচিত। যেটা আপনি বলেছেন যে আমাদের অনেকগুলা মিডিয়া কিন্তু আপনার তাদের এরকম নাই, এবং অনেকগুলো নিউজ পেপার আছে তাদের বিজনেস নিউজটা, এখন আমাদের এখানে বিজনেস নিউজটা শুড গেট হেডিং। আপনার সিএনএনে বলেন, বিবিসি বলেন, সবগুলাতে ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো আছে তাদের ওখানে বিজনেসের নিউজের হেডিং হলো বিজনেস, আর আমাদের এখানে নিউজের হেডিং হলো খারাপ খবর যেগুলো আছে এগুলা। এটা হওয়া উচিত না। ইউ মাস্ট শো দি পজিটিভ নিউজ, মানুষকে এটা দেখাইতে হবে। এটা তথ্য মন্ত্রণালয় করতে পারে, কিন্তু এটা তো ওনারা এতদিন পর পারেন না। আপনি যেটা বলছেন যে এই মানে আপনার কথা যদি ধরে বলি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, বিএসএসসি বা দুই স্টক এক্সচেঞ্জ বা অর্থ মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়, এবং তারা মিলে এই ধরনের প্রোগ্রাম করা উচিত। তারাও তো স্টেক হোল্ডার, টেলিভিশনে কিংবা পত্রিকায় কিংবা সরাসরি। কিন্তু আমরা দেখছি যে উল্টোটা হচ্ছে, কেউ কোনো প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামগুলোতে তারা হস্তক্ষেপ না করলেও বলছেন আপনারা এটা করছেন ওটা করছেন। এবং আমরা জানি কোনো একটা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক দিন মনিটরিং করা হয় এবং রেকর্ড করা হয়। কেন আমরা এই সব বিষয়ে তারা মনে করছেন যে আমরা তাদের সমালোচনা করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে সমস্যাগুলো আছে বিভিন্ন জায়গা থেকে, যে সমস্যাগুলো আমরা পাই, বিনিয়োগকারীরা বলেন বা আমাদের বিভিন্ন সময় ফোন করে বলেন। এই প্রোগ্রামের মধ্যে ছাড়াও কিন্তু আমাদের প্রচুর ফোন দেন বিনিয়োগকারীরা, যখন যে সমস্যাগুলো বলেন সেগুলো আমরা তুলে ধরি, যাতে ডিএসসি, সিএসসি বা এসএসসির কিছু করার থাকলে ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারেন। তো বিষয়টা আসলে উল্টো হয়ে গেল না। ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি কিন্তু দেখেন আপনি, বিজনেস নিউজ গেট দি প্রায়োরিটি, হেডিং, টাইটেল, পত্রপত্রিকাও তাই। সেখানে এখন ইংল্যান্ডে যদি কোনো জাপানিজ ইনভেস্টর যাইয়া ওখানে আসে, তখন তারা ফার্স্ট নিউজ হেডলাইন নিউজ হয় এটা। কিন্তু আমাদের এখানে হেডলাইন নিউজ হলো অন্য জিনিস। আমরা জাতি হিসাবে যে বিজনেস ওরিয়েন্টেড, সেই ওরিয়েন্টেশনটা আমাদের এখন এটা রিএস্টাবলিশ করতে, এটা বিজনেস ওরিয়েন্টেড অবশ্যই ছিল। আপনার কথা আমি সম্পূর্ণ একমত। এখানে যে নিউজটা যেটা হয় পত্রিকায় বা টেলিভিশনে, আমরা যেটা দেখি যে অমুক কোম্পানি ইপিএস জালিয়াতি করে দেখিয়েছে, কিংবা তার লোনটা সে এনপিএল যেটা নন পারফর্মিং লোন সেটা হাইড করেছে, এইগুলো হলো হেডলাইনে চলে যায়। কিন্তু অমুক কোম্পানি ভালো করছে, ওই কোম্পানি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে যেটা এক্সপোর্ট করছে, এই নিউজটা আসলে নিউজ ভ্যালু আমাদের দেশে এখনো ক্রিয়েট না, ইন্টারন্যাশনালি এক্সপোজ। কেন আপনি ধরেন এই যে গ্রামীণ ফোনে ইন্ডিয়া থেকে এসে সিও হয়েছে, তার যে কেন আনছে? বিকজ আমার এখানে এরকম ভাবে পাইতেছে না। তো কম্পিটিশন আপনি যখন দেখাবেন যে একটা হিউম্যান রিসোর্স হু ইজ ম্যানেজিং দিস কোম্পানি, এটাও কিন্তু একটা ভ্যালুয়েশনের, শেয়ার ভ্যালু বাড়ার পিছনে একটা কারণ হতে পারে। ভালো একজন নাম করা আপনার এক্সপার্ট যদি তার ওইখানে বিজনেসে থাকে, এটা হিউম্যান ক্যাপিটাল। এই হিউম্যান ক্যাপিটালের ভ্যালু কত? এটা এনর্মাস। এটা ফিজিক্যাল অ্যাসেটের ভ্যালু ইউ ক্যান এস্টিমেট, কিন্তু হিউম্যান ক্যাপিটাল যেটা, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল যেটা, সেটার ভ্যালু এনর্মাস। এবং সেটা ধরেন আজকে যদি মাইক্রোসফটের ভ্যালুয়েশন করেন, অথবা গ্রামীণ ফোনের মোবাইল কোম্পানির ভ্যালুয়েশন কীভাবে করে, এটা একটা বেঞ্চমার্ক আছে, তার কতগুলো কানেকশন আছে। যদি 5 কোটি কানেকশন থাকে, মাল্টিপ্লাইড বাই সার্টেন অ্যামাউন্ট অফ ডলার, $1,500 দিয়ে অন্য নিচের দিকে অ্যাসেট কত কি আছে এগুলো কিছু দেখে না, দেখে ভ্যালুয়েশন ওইটা দিয়ে। জি নাসির ভাই, আমি যদি বর্তমান বাজারের অবস্থায় আসি, এই যে আজকের যে একটা মানে বিভিন্ন সময় আমি প্রোগ্রাম শুরু করার আগে বিভিন্ন সময় বিভিন্ন লোকদের সাথে, বিভিন্ন ব্রোকারেজ ডিএসসির সাথে আমি কথা বলেছি, একটি সমস্যা আসলে তৈরি হয়েছে। আপনি কি মনে করেন এটা মানে বিনিয়োগকারীদের আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি? না, আমি এখানে আমি দুইটা ইস্যু নিয়ে আলাপ করবো। একটা হলো যে বর্তমান অবস্থা নিয়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত হওয়ার মতো অবস্থা কিনা। এই মুহূর্তে বাজারে এমন কোনো অবস্থা নেই যে বিনিয়োগকারীরা আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় আছে।
বিনিয়োগকারীরা বরং আশান্বিত হওয়ার মতো অনেকগুলো খবর আছে। আমি 2010 সালে একটা গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম, যে গ্রুপ বেশ ভালো পরিমাণ ক্যাশ হোল্ড করতো। সেখানে আমি এভারেজ প্রতিদিন করে 5 থেকে 10টা ব্যাংকারদের ফোন পাইতাম। দে আর ভেরি ক্রেজি টু টেক মানে এফডিআর, ইভেন 14% ইন্টারেস্ট এফডিআর নেওয়ার জন্য ছিল। আজকে 2009-10 সালের সাথে আমি যদি কম্পেয়ার করি, আজকে এফডিআর অনেক ব্যাংকে আমি যদি জোর করেও দিতে চাই তারা নিচ্ছে না। তার cost of তার fund মানে আছে কি, না? আমার দেয়ার ইজ লট অফ আইডল মানি। হ্যাঁ, দিস ইজ ভেরি গুড ইন্ডিকেটরস ফর দ্য ক্যাপিটাল মার্কেট। হ্যাঁ, তো আপনার ফান্ড আপনি আলটিমেটলি কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, আপনি ক্যাপিটাল মার্কেটে নিয়ে যাবেন। এখানে কখনো কখনো ইন্টারন্যাশনালি ফান্ডগুলো চলে যায় গোল্ড মার্কেটে, কখনো ক্যাপিটাল মার্কেটে, কখনো আপনার সঞ্চয়পত্র কিনে বা এই মুহূর্তে আমি মনে করি যাদের কিছু আইডল মানি আছে তারা আমার মনে হয় ক্যাপিটাল মার্কেটে আসবে। ক্যাপিটাল মার্কেটে এই মুহূর্তে গভর্নমেন্ট অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, পজিটিভ ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের দেশের অর্থনীতির প্রত্যেকটা সূচকে পজিটিভ। তো আমি এই মুহূর্তে মনে করি যে ক্যাপিটাল মার্কেট স্থিতিশীল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা আশাবাদী হওয়ার মতো অনেকগুলো দিক এখানে আপনার ইদানিং দেখা যাচ্ছে। সুতরাং আমি মনে করতেছি 2016 সাল বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সময় যাবে। এবং আমি আরেকটা কথা শেষ করি, যেটা আগে আমার বলার ছিল, যে পুঁজিবাজারের মাধ্যমে দেশ কিভাবে উপকৃত হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিভাবে উপকৃত হয়েছে, আমি এখানে কয়েকটা কথা বলতে চাই। একদম শেষ, একদম 30 সেকেন্ডে যদি বলেন। আজকে ব্যাংকের সুদের হার কমার পিছনে ক্যাপিটাল মার্কেটের অবদান আছে। খুব লো প্রাইসে ফান্ড কস্টিং আসার পিছনে ক্যাপিটাল মার্কেটের অবদান আছে। এই ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ব্যাংকগুলো তাদের আজকে পরিশোধিত মূলধন অনেক বাড়িয়েছে। জি নাসির ভাই, শেষ আরেকদিন এই বিষয়ে আলোচনা করব। যদি 10 সেকেন্ডে বলেন যে একদিন দুদিন বাজার পড়ে গেলে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আপনার পলিসি গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা দরকার হলো যে হাউ মাস মানি তারা ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে এই দেশকে ডেভেলপ মিডল ইনকাম কান্ট্রি করার জন্য কত পরিমাণ টাকা তারা ইকুইটি থেকে নিবে, কত পরিমাণ টাকা বন্ড মার্কেট থেকে নিবে, কত পরিমাণ টাকা ব্যাংক থেকে নেবে, সেই অনুযায়ী যদি ফিসক্যাল ইনসেন্টিভগুলোকে ফিক্স করে, ইন্টারেস্ট রেটটা ফিক্স করে, ইন দ্যাট সিচুয়েশনে আমার মনে হয় না এই জিনিসটা এখনও কিন্তু অ্যাবসেন্ট আছে। জি এস.এম. নাসিরউদ্দিন, আপনাকে ধন্যবাদ। জামাল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। দর্শকদের। দর্শক, এখানে শেষ করছি। আশা করছি যে এই আজকে বাজারের যে অবস্থা বা গত সপ্তাহে শেষ দিকে যে অবস্থা ছিল, এতে আতঙ্কের কিছু নাই, কারণ বাজারটা অনেক ইতিবাচক আমরা এই 2016 সালে এসে দেখছি। আপনারা এই অনুষ্ঠানটি সহ এনটিভির সব খবর, সব অনুষ্ঠান দেখতে এনটিভির অনলাইন ভিজিট করুন ntvbd.com-এ। আগামীকালকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।